হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। তো সেই রাম মন্দির সংক্রান্ত যে সকল প্রশ্ন তোমাদের আপকালীন পরীক্ষায় আসতে পারে, তো সেই রকমই আজকে আমরা গুরুত্বপূর্ণ 53খানা প্রশ্ন নিয়ে এসেছি। রাম মন্দির রিলেটেড 53খানা কোশ্চেন রয়েছে আপকালীন এক্সামের জন্য, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। তো তাই সবাইকে বলবো ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা কোশ্চেন আনসার দেখো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা লাইক করবে, এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি রয়েছে। অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠিত হয়? তো বললাম 2024 সালের 22শে জানুয়ারি। রাম মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কে? হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে এই মন্দিরটি কোন রাজ্যের কোন শহরে প্রতিষ্ঠা করা হয়েছে? তো রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, অযোধ্যায় রয়েছে উত্তরপ্রদেশ। তো সেই অযোধ্যা মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, রাজ্যটা মনে রাখবে ভালো করে, উত্তরপ্রদেশ। তারপর দেখো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এই অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার হবে সরজু নদীর তীরে অবস্থিত। রাম মন্দির বানানোর জন্য মোট বাজেটটা কত ছিল? না হচ্ছে 1800 কোটি টাকা। 1800 কোটি টাকা। অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট। অযোধ্যা যে রাম মন্দিরটা রাম মন্দিরের টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে কত? 380 ফুট। আর প্রস্থ হচ্ছে 250 ফুট। রাম মন্দিরের উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে 161 ফুট। উচ্চতা 161 ফুট। তো প্রত্যেকটাই তোমরা নোট ডাউন করে রাখো ভালো করে। তারপরে রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? মূল যে গম্বুজটা রয়েছে সেটার উচ্চতা কত? সেটার উচ্চতা হচ্ছে 141 ফুট। মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? না হচ্ছে 2.67 একর। 2.67 একর, প্রায় 2.67 একর। সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি 71 একর। 71 একর। কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? রামলালার যে মূর্তিটা তোমরা দেখেছো, তো সেটা কোন শিলায় তৈরি করা হয়েছে? সেটা তৈরি করা হয়েছে কর্ণাটকের কৃষ্ণশিলায় তৈরি করা হয়েছে। রামলালার মূর্তি উচ্চতা ও প্রস্থ কত? যে রামলালার যে মূর্তিটা যেটা রয়েছে, তো ওই মূর্তিটার উচ্চতা এবং প্রস্থ কত? 51 ইঞ্চি বা 4.25 ফুট। যেমন অপশান থাকবে সেইভাবে তোমরা করবে। এটা হচ্ছে উচ্চতা। আর 36 ইঞ্চি বা 3 ফুট হচ্ছে তার প্রস্থ। 3 ফুট প্রস্থ আর হচ্ছে 4.25 উচ্চতা, এটা মনে রাখবে। এরপরে রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? যে রামলালার যে মূর্তিটা রয়েছে, তো সেই মূর্তির দেখবে এইভাবে চারপাশে কিন্তু অবতারগুলো রয়েছে, বিষ্ণুর যে অবতার, টোটাল 10টি অবতার বিষ্ণুর, সেই অবতারগুলোর কিন্তু রয়েছে ওখানে। কি কি নামগুলো দেখে নাও। 10টি অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। মোট এই 10টি অবতার, বিষ্ণু 10টি অবতার কিন্তু রয়েছে ওই রাম মূর্তির পাশে, দুই পাশে, বাম পাশে এবং ডান পাশে। তারপরে এই রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার মূর্তি খোদিত রয়েছে? এই 10টি অবতার, তার সঙ্গে আর রয়েছে, একদিকে রয়েছে হনুমান এবং তার বিপরীত দিকে গরুর দেবতা। এই দুটো মূর্তি রয়েছে। রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? রামের কোন বয়সটাকে তুলে ধরা হয়েছে? 5 বছর। 5 বছরে যে রাম, সেই বয়স, সেই 5 বছরের রাম যেভাবে দেখতে, তো সেই মূর্তির মাধ্যমে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। এরপরে চলে যাও 17 নম্বরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তটা ছিল 84 সেকেন্ড। কত সেকেন্ড?
84 সেকেন্ড। দুপুর 12:29:08 থেকে 12:30:32 পর্যন্ত ছিল। এরপরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক? মন্দির ভিত্তিভূমিতে ব্যবহার করা হয়েছিল নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা। তো সেটা কিসের প্রতীক? সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক। রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছিল? মন্দিরটা তৈরি করতে গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। এরপরে এই পাথরগুলি কোথা থেকে আনা হয়েছে? আচ্ছা, রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে কিন্তু এই পাথরগুলো আনা হয়েছে। রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটি বৈশিষ্ট্য কী? যে প্রদীপটি রয়েছে রাম মন্দিরের মধ্যে, বৃহত্তম প্রদীপ দেখেছো তোমরা টিভিতে, তো সেই প্রদীপের বৈশিষ্ট্যটা কী? না, এটির উচ্চতা হচ্ছে 300 ফুট উচ্চতা, 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। 21,000 লিটার তেল। তারপরে মন্দিরের রাখা বিশ্বের বৃহত্তম চাবিতালার বৈশিষ্ট্য কী? বৃহত্তম চাবিতালাও তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই চাবিতালার বৈশিষ্ট্যটা কি? না, এটির ওজন হচ্ছে 400 কেজি, আর এটি আলিগড় থেকে আনা হয়েছে, আর যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা। কে বানিয়েছেন? সত্যপ্রকাশ শর্মা। মন্দিরের উদ্বোধনে জ্বলা ধূপকাঠিটি কত ফুট লম্বা? এর ওজন কত? যে ধূপকাঠিটা ছিল সেটা লম্বা 100 ফুট। এটির ওজন হচ্ছে প্রায় 3,600 কেজি। হচ্ছে ওজন ধূপকাঠিটির। রাম মন্দিরে রাখা ঘণ্টার ওজন কত? যে ঘণ্টাটা রয়েছে সেটার ওজন কত? না, হচ্ছে 2,100 কেজি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। মানে 8টা ধাতু দিয়ে তৈরি হয়েছে ওই ঘণ্টাটা, 2,100 কেজি ওজনের। মন্দিরের কত ফুট নিচে তামার একটা টাইম ক্যাপসুল রাখা হয়েছে? 2,000 ফুট নিচে, মন্দিরের 2,000 ফুট নিচে রাখা হয়েছে টাইম ক্যাপসুলটা। তারপরে বাবরি মসজিদ কবে নির্মিত হয়েছিল? তোমরা জানো যেখানে রাম মন্দির বর্তমানে, সেটা আগে কিন্তু বাবরি মসজিদ ছিল। তো সেই বাবরি মসজিদ কবে নির্মিত হয়েছিল? তো এটা হয়েছিল 1528 সালে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তো সেই বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন বাবরের সেনাপতি মীর বাকি তৈরি করেছিলেন। এবং এই বাবরি মসজিদ অযোধ্যার রাম মন্দির বিবাদ মামলার ফলাফলে কবে ঘোষণা হয় বলো দেখি? সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল যে এই বাবরি মসজিদ আর যে রাম মন্দিরের যে মামলাটা চলছিল, তাই কি না, সেই মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? আছে 2019 সালের 9ই নভেম্বর ঘোষণা করে। তো কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল এই রায়ের জন্য? এই রায়টার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? না, হচ্ছে 5 জনের বিচারপতির বেঞ্চ তৈরি করা হয়েছিল। তো এই 5 জন বিচারপতি হলেন কে? রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, ডি.ওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আব্দুল নাজির। এই 5 জনের বেঞ্চ তৈরি করা হয়েছিল। তারপরে বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? তো এই মামলার প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন রঞ্জন গগৈ। মামলার ফলাফলস্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট? মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে? না, হচ্ছে অযোধ্যার ধান্নিপুরের জায়গায় অযোধ্যায়, তো সেখানে 5 একর জমি ধার্য করেছে। অযোধ্যার পূর্ব নাম কী ছিল? অযোধ্যার পূর্ব নাম ফৈজাবাদ। কী ছিল? ফৈজাবাদ ছিল। অযোধ্যার রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? এটি কত তল বিশিষ্ট? 3টি তল রয়েছে, প্রতিটি তল 20 ফুট উচ্চতা সম্পন্ন, প্রত্যেকটা তল 20 ফুট উচ্চতা সম্পন্ন। রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? রাম মন্দিরে মোট কয়টি স্তম্ভ বা পিলার রয়েছে? টোটাল হচ্ছে 392টি পিলার রয়েছে।
রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে? তোমরা জানো মোট দরজা রয়েছে কত? 44টি দরজা রয়েছে এবং এই 44টি দরজায় প্রায় 100 কেজি সোনা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটাও তোমরা কিন্তু মনে রাখবে এর সঙ্গে। রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ রয়েছে? মণ্ডপ 5টি মণ্ডপ রয়েছে টোটাল। আর 5টি মণ্ডপের নাম কি কি? না হচ্ছে সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন আর হচ্ছে প্রার্থনা। এই 5টা মণ্ডপ রয়েছে। 5টা মণ্ডপের নামও জেনে রাখো। এবার চলে যাও, রাম মন্দির পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? রাম মন্দিরের পরিসরে 4 কোণে কার কার মন্দির রয়েছে? না হচ্ছে ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির। এই 4টা মন্দির রয়েছে 4 কোণে। তারপর দেখো, রাম মন্দির তৈরির মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? মূল আর্কিটেক্ট ছিলেন হচ্ছে চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা যিনি মন্দিরের নকশা বানিয়েছেন। কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? নাগারা শৈলী। নাগারা শৈলীতে রাম মন্দিরটি বানানো হয়েছে। রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? এই যে রামলালার মূর্তিটা যেটা দেখেছো, তো সেই মূর্তি কে তৈরি করেছিলেন? না, সেটা তৈরি করেছিলেন মহীশূরের অরুণ যোগীরাজ। মহীশূরের অরুণ যোগীরাজ তৈরি করেছিলেন। রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? এই মন্দিরটি তৈরিতে কোন উপাদানগুলো বাদ দেওয়া হয়েছে? না হচ্ছে লোহা এবং স্টিল। এই লোহা স্টিলকে কিন্তু বাদ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কী? যে ইটগুলো ব্যবহার করা হয়েছে রাম মন্দিরে, তার বৈশিষ্ট্যটা কি? না হচ্ছে সেখানে শ্রীরাম লেখা থাকবে। 2 লক্ষেরও বেশি ইট, 2 লক্ষেরও বেশি ইটে প্রত্যেকটা ইটে রাম লেখা রয়েছে। এরপর 45 নম্বর, অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে? মানে এই যে মন্দিরটা মানে কত বছর থাকতে পারে, মানে একে কোনো কিছু না করলেও এই মন্দিরটা টিকে থাকবে প্রায় 1000 বছর। 1000 বছরও কিন্তু এই মন্দিরটি টিকে থাকবে। এরপরে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তি প্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হয়? ভূমি পূজন কবে হয়েছিল? না 2020 সালের 5ই আগস্ট। 2020 সালের 5ই আগস্ট। আর এই শিলান্যাস কে করেন? তখনও কিন্তু নরেন্দ্র মোদী করেছিলেন। ঠিক আছে, নরেন্দ্র মোদী করেছিলেন। আর অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি? ট্রাস্ট, যে ট্রাস্টটা রয়েছে, তো সেই ট্রাস্টের নাম হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান কি? চেয়ারম্যান হচ্ছেন নিত্যগোপাল দাস। নিত্যগোপাল দাস। এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক হচ্ছেন চম্পত রায়। চম্পত রায়। রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দির, যে মন্দিরটা তৈরি করা হয়েছে রামলালার মূর্তিটি, সেখানে সেই যে গর্ভগৃহে রাখা হয়েছিল কবে? এটা রাখা হয়েছিল 18 জানুয়ারি 2024। 18 জানুয়ারি রাখা হয়েছে, ওই 22 জানুয়ারি তার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এরপরে অযোধ্যার রাম মন্দিরটি নির্মাণ করেছেন কোন কোম্পানি? লারসেন অ্যান্ড টুব্রো। লারসেন অ্যান্ড টুব্রো, L&T। এবার লাস্ট কোশ্চেন, বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? 1992 সালের 6ই ডিসেম্বর। 1992 সালের 6ই ডিসেম্বর কিন্তু ভাঙা হয়েছিল। তো এই ছিল মোট আজকের খুবই ইম্পর্টেন্ট 53খানা কোশ্চেন। দেখতে পেলে কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো যদি ক্লাসটা আজকে ভালো লেগে থাকে, ক্লাসটা লাইক করে দাও এখনও যারা লাইক করোনি। আর যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে আমি কিন্তু টেলিগ্রামে এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। এছাড়া আমাদের যে ক্লাসগুলো হয় তারও পিডিএফ কিন্তু দেওয়া হয়। তো অবশ্যই যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই আগে যুক্ত হয়ে যাও।